বন্ধুরা, রাস্তায় কাতরাচ্ছিল এক অসহায় ছেলে। তখনই সেখানে এসে পৌঁছলো এক গরিব কিন্তু সম্পূর্ণ অচেনা মেয়ে, যে তার জীবন বাঁচালো। তারপর যা ঘটলো তা দেখে গোটা শহর স্তব্ধ হয়ে গেল। বন্ধুরা, আসলে কি ঘটেছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে সাহায্য করা শুধু মানবিকতা নয়, একটি পরীক্ষা হয়ে ওঠে। কলকাতার নরম হাওয়া আর অগস্টের সেই বৃষ্টি। পার্ক স্ট্রিটের ধারে এক চিকন পাতলা মেয়ে, সীমা দাস, ফুটপাতে বসেছিল। তার চোখ ফোলা, কোলে মুচড়ে যাওয়া এক পলিথিন ব্যাগ, তার মধ্যে দুটি কাপড়ের জোড়া, একটি পুরনো ডায়েরি আর সর্বমোট 180 টাকা। মাত্র আধা ঘন্টা আগে শাড়ি বুটিক থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। কাস্টমারের সঙ্গে ঠিকমতো কথা বলতে জানো না, কাল থেকে আসতে হবে না। ম্যানেজারের ঠান্ডা রায় এখনও তার কানে বাজছিল। বৃষ্টি একটু থেমেছে মাত্র। হঠাৎ গলির মোড় থেকে এক তীব্র চিৎকার ভেসে এলো, বাঁচাও, কেউ আছো, অনেক রক্ত পড়ছে। মুহূর্তের মধ্যে ভিড় জমে গেল। কেউ মোবাইল বের করলো, কেউ বলল অ্যাম্বুলেন্সে ফোন করো, পুলিশ কেস হবে, হাত দিও না। সীমা এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপরের মুহূর্তে তার পা যেন নিজে থেকেই ছুটে গেল। ফুটপাতের ধারে রাস্তায় গা লাগোয়া কাটারের মতো জায়গায় রক্তে ভেজা এক যুবক ছটফট করছিল। যুবকের বয়স 30-এর কাছাকাছি, কপালে গভীর ক্ষত, শ্বাস দ্রুত, চোখে ভয়। ভাই, চোখ খোলা রাখুন, এখনই হাসপাতালে যাচ্ছি। সীমা নিজের ছেঁড়া ব্যাগ থেকে রুমাল বের করে ক্ষতস্থানে শক্ত করে বেঁধে দিল, কাঁধে ভর দিল। পাশে দাঁড়ানো অটোওয়ালা কপালে ভাঁজ ফেলল, ম্যাডাম, এটা তো পুলিশের ঝামেলা, আমি না। সীমার গলা ভিজে গেলেও সুর দৃঢ় ছিল। আপনার বোন হলে কি তখনও না করতেন? ওই মুহূর্তেই ড্রাইভারের চোখ নেমে গেল। সে অটো থামিয়ে দিল। তখনও সবাই ভিডিও তুলছিল আর সাহায্য করছিল কেবল এক মেয়ে। এসএসকেএম হাসপাতালের এমার্জেন্সি পর্যন্ত রাস্তা যেন শেষই হচ্ছিল না। যুবক বারবার চোখ বন্ধ করে ফেলছিল। সীমা প্রতিবার তার কানের কাছে ঝুঁকে বলছিল, শুনুন, নাম কি আপনার? সৌরভ। ঠিক আছে সৌরভ, চোখ বন্ধ করবেন না, 2 মিনিট, শুধু 2 মিনিট। তার নিজের হাত কাঁপছিল কিন্তু গলায় স্থিরতা ছিল। হাসপাতালে পৌঁছেই সীমা চিৎকার করল, রক্ত পড়ছে, মাথায় গভীর ক্ষত। ডাক্তাররা দৌড়ে এলেন। স্ট্রেচার আনা হলো। সৌরভকে ভেতরে নিয়ে যাওয়া হলো। সীমার শার্ট বৃষ্টি আর রক্তে ভিজে একাকার। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে বললেন, 1 মিনিটও দেরি হলে ঝুঁকি বেড়ে যেত। মাথায় 10 থেকে 12টা সেলাই পড়বে, ডান পায়ে ফ্র্যাকচার। ওষুধের লিস্ট লম্বা। সীমা ভেজা আঙুল দিয়ে নিজের পলিথিন ব্যাগে হাতড়ালো। 180 টাকা, সবটুকুই ওষুধের কাউন্টারে রেখে দিল। বাকি? ফার্মাসিস্ট জিজ্ঞেস করল। সীমা ধীরে বলল, দয়া করে আগে এগুলো দিয়ে দিন, বাকি আমি সামলে নেব। রাত নেমে এলো। ঘড়িতে 2:10। এমার্জেন্সির বাইরে ঠান্ডা বেঞ্চে সীমা বসে রইল। কিছুক্ষণ পর ওয়ার্ড বয় ডাকল, রিলেটিভ? সীমা থমকালো, তারপর বলল, হ্যাঁ চিনি। সকালের হালকা আলো ওয়ার্ডের জানালা দিয়ে ভেতরে ঢুকল। যুবকের চোখের পাতা কাঁপল। সে কষ্টে বলল, আপনি কে? সীমা মাথা নিচু করে বলল, আমি শুধু এক পথচারী, আপনার চিৎকার শুনে থাকতে পারিনি। সৌরভের চোখে বিস্ময় ভেসে উঠল। কেউ তাকে তুলেছে, দৌড়েছে, রক্ত থামিয়েছে, নিজের শেষ টাকা ওষুধে খরচ করেছে, আর বিনিময় কিছুই চায়নি। নার্স এসে বলল, এখন হাসপাতালে গাউন পরাতে হবে। সীমা অপ্রস্তুত। সে বলল, আপনি চাইলে বাইরে থেকে কাপড় এনে দিই। সে নিজের বাকি টাকায় কাছের বাজার থেকে একটি সাদা পাঞ্জাবি পায়জামা কিনে আনলো। পর্দা টানা হলো। সীমা চোখ নামিয়ে এক পাশে দাঁড়ালো। কাপড় বদলের পর প্রথমবার সৌরভ তাকে ভালো করে দেখল। সে কোনো সিনেমার নায়িকা নয়, সে সাধারণ একজন নারী। সৌরভ ফিসফিস করে বলল, ধন্যবাদ, আপনি না থাকলে। সীমা কথাটা থামিয়ে দিয়ে বলল, এটা মানবতার কাজ, ধন্যবাদ লাগবে না, আপনি শুধু সুস্থ হয়ে উঠুন। কিছুক্ষণ চুপ থেকে সৌরভ ধীরে ধীরে বলল, একটা অনুরোধ, আপনি কি আজ রাত পর্যন্ত এখানেই থাকবেন? আমার কেউ নেই। সীমা জানালার বাইরে তাকালো। বৃষ্টি আবার শুরু হয়েছে। সে আস্তে মাথা নাড়ল। যতদিন দরকার আমি আছি। সেখান থেকেই শুরু হলো এক সম্পর্ক। সেটা রক্তের নয়, কিন্তু প্রাণের চেয়েও গভীর। পরের 2 দিনের মধ্যে সীমার মুখ হাসপাতালের প্রতিটি কোণে চিনে নেওয়া হলো।
কখনো সে দৌড়ে ওষুধ আনছে, কখনো রিপোর্ট আনতে, কখনো নার্সকে ডাকতে। দেখে মনে হচ্ছিল নিজের কষ্ট ভুলে যেন অন্যের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। সৌরভ মাঝে মাঝে তাকে চুপি চুপি দেখত আর ভাবত, কি এই মেয়ে, যখন আমার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই তখন কেন করছে এসব। কিন্তু জিজ্ঞেস করতে পারত না। সীমাও শুধু প্রয়োজনীয় কথাগুলোই বলতো। বাকি সময় জানালার পাশে থাকা চেয়ারে বসে তার মুখের অভিব্যক্তি লক্ষ্য করত। তৃতীয় দিনের সকালে ডাক্তার বললেন, রোগী এখন ডিসচার্জ হতে পারে, বাড়িতে যত্ন নিতে হবে, কিন্তু হাসপাতালে আর থাকার প্রয়োজন নেই। সীমা সব কাগজপত্র গুছিয়ে নিল, ওষুধের স্টক হাতে নিল আর হুইল চেয়ারে ধীরে ধীরে সৌরভকে বাইরে আনতে লাগলো। বাড়ি চলুন মিস্টার সৌরভ। প্রথমবার সে শুধু মাথা নাড়ল। তার চোখে ছিল এক নীরব আর্দ্রতা, যা বৃষ্টির নয়। অটোতে বসানোর সময় সীমা সাবধানে তার প্লাস্টার বাঁধা পা ওপরে তুলে রাখল, যাতে কোনো ধাক্কা না লাগে। পথ জুড়ে দুজনেই নীরব ছিল, কিন্তু তাদের মাঝে এক অদ্ভুত নীরব বিশ্বাস ছড়িয়ে পড়েছিল। অটো এসে থামল এক উঁচু ক্রিম রঙের বাড়ির সামনে। এই আমার বাড়ি, ধীরে বলল সৌরভ। 7ম তলার ফ্ল্যাট। ভেতরে ঢুকতেই সীমা থমকে দাঁড়ালো। 3 কামরার বিশাল বাড়ি, ঝকঝকে ফার্নিচার, দেওয়ালে সুন্দর ছবি, কিন্তু এক অদ্ভুত নিঃসঙ্গ নীরবতা, যেন এখানে কেউ থাকেই না। এত বড় বাড়ি আর এত নিস্তব্ধ। সৌরভ হেসে বলল, স্ত্রী লন্ডনে আছে, কয়েক মাস হয়ে গেল দেখা হয়নি। সীমা ধীরে তাকে বিছানায় শুয়ে দিল, চাদর ঢেকে দিল, মাথার নিচে বালিশ ঠিক করে দিল। ঠিক তখনই ফোন বেজে উঠল। কাঁপা হাতে সৌরভ ফোন তুলল। হ্যালো। ওপারে মহিলা কণ্ঠ। সৌরভ, আমি বন্দনা, শুনেছি তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি ঠিক আছো? সৌরভের চোখ ভিজে গেল। হ্যাঁ, কেউ জীবন বাঁচিয়েছে, যদি ওই মেয়ে না থাকতো। বন্দনা কথার মাঝে কেটে দিল। আমি আসছি, 2 দিনে পৌঁছে যাব। ফোন কেটে গেল। ঘরে ফের নীরবতা নেমে এলো। সীমা ধীরে জিজ্ঞেস করল, কেউ আপনজন আসছে? তাহলে হয়তো আর আমার প্রয়োজন হবে না। সৌরভ তার দিকে তাকালো। সীমা, তুমি কি 2 দিন আর থাকতে পারবে? প্রশ্নটা সরাসরি হৃদয়ে লাগলো। সীমা গভীর শ্বাস নিল। আপনার আপনজন না আসা পর্যন্ত আমি থাকব। এখন পিছিয়ে আসা আমার বিবেকের বিরুদ্ধে যাবে। পরের 2 দিনে সীমা সেই শুনশান বাড়িকে যেন প্রাণের ছোঁয়ায় ভরিয়ে দিল। সকালে চা বানানো, ওষুধ দেওয়া, বাথরুম পর্যন্ত নিয়ে যাওয়া, চুল আঁচড়ানো, সব কাজ সে এমনভাবে করছিল যেন সারা জীবন এই দায়িত্বই তার ছিল। সৌরভ জানালার ধারে বসে মাঝে মাঝে তাকে দেখে ভাবত, এই মেয়েটি আমার জন্য সম্পূর্ণ অচেনা, তবু এত আপন মনে হচ্ছে কেন? অন্যদিকে সীমাও বদলাচ্ছিল। তার জীবনে কখনো এত নিঃসঙ্গতা দেখেনি, আর কখনো এত দ্রুত কারোর জন্য নিজেকে সমর্পণ করেনি। 2 দিন পর ডোরবেল বেজে উঠল। সীমা দরজা খুলল। সামনে স্যুট বুট পরা লম্বা চওড়া এক মহিলা, হাতে ট্রলি ব্যাগ, মুখে ক্লান্তি, গলায় সাজানো উদ্বেগ। আমি বন্দনা, সৌরভের স্ত্রী। দরজা খুলতেই সীমার চোখ উপরে থেকে নিচে তাকে পরখ করে নিল। পরিপাটি পোশাক, হাতে দামি ব্যাগ, চোখে চিন্তার অভিনয়, ঠোঁটে কৃত্রিম হাসি। সৌরভ কোথায়? সরাসরি প্রশ্ন করল বন্দনা। ভেতরে, বেডরুমে বিশ্রাম নিচ্ছে, শান্ত গলায় বলল সীমা। বন্দনা ঘরে ঢুকল। সৌরভ তাকে দেখে চোখে জল আনল। তুমি এলে? বন্দনা কপালে হাত বুলিয়ে বলল, তুমি জানো আমি কতটা চিন্তায় ছিলাম। সীমা দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল। এই সাক্ষাতে ভালোবাসার চেয়ে আনুষ্ঠানিকতা বেশি, আর চিন্তার চেয়ে প্রদর্শন বেশি। সৌরভ ভাঙা গলায় বলল, যদি এই মেয়ে না থাকতো। বন্দনা আবার মাঝপথে থামিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলা হয়েছে, থ্যাংক ইউ। ও সীমা? সীমা হালকা মাথা নাড়ল। প্রয়োজন ছিল, তাই করেছি, ধন্যবাদের কিছু নেই। সেই রাতের খাবারের টেবিলে 3 জন, পরিবেশে অদ্ভুত নীরবতা। বন্দনা বারবার মোবাইল দেখছিল, মাঝে মাঝে লন্ডনের কোনো বিজনেস কল নিতে বাইরে যাচ্ছিল। সীমা শুধু সৌরভকে সময় মতো ওষুধ আর খাবার দিচ্ছিল। সৌরভ একবার সীমার দিকে আবার স্ত্রীর দিকে তাকাচ্ছিল, তবে দুজনের মধ্যে ফারাক স্পষ্ট। রাত প্রায় 11টা। সীমা বারান্দায় দাঁড়িয়ে। বাইরে শহরের হলুদ আলো আর দূরে ভিজে হাওয়ার গন্ধ। পেছন থেকে ধীরে ভেসে এলো, সীমা, তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? হুইলচেয়ার একটু ঘুরিয়ে কাছে এনে থামালো। তারপর সৌরভ বলল, সেদিন যখন আমার অ্যাক্সিডেন্ট হলো, তুমি কি আর কাউকে দেখেছিলে সেখানে? সীমা তার চোখে চোখ রাখল, গম্ভীর কিন্তু ভয়ের আভাসে ভরা। হ্যাঁ, ভিড়ের মধ্যে একটা মুখ আমি স্পষ্ট দেখেছিলাম।
সেই মুখটাই আজ তোমার দরজায় দাঁড়িয়েছিল। সৌরভের বুক যেন থমকে গেল। তুমি বলতে চাইছো বন্দনা সেখানে ছিল? সীমা মাথা নাড়ল। হ্যাঁ, আর সে শুধু দাঁড়িয়েছিল, ফোনে কথা বলছিল, তোমার কাছে আসার চেষ্টা পর্যন্ত করেনি। সৌরভের শ্বাস ভারী হয়ে উঠল। তুমি কি নিশ্চিত? আমি কেন মিথ্যে বলবো? তখন তো আমি তোমাকে চিনতামই না। সীমার গলায় ঠান্ডা দৃঢ়তা। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর সৌরভ ধীরে বলল, যদি এটা সত্যি হয় তবে। সীমা তার কথা শেষ করল। যে সবচেয়ে আপন বলে সেই সবচেয়ে দূরে দাঁড়িয়েছিল যখন তোমার জীবন যেতে পারত। সৌরভ মুখ ঘুরিয়ে নিল। ভেতরে যেন ঝড় বইছিল, কিন্তু তা বাইরে প্রকাশ পেল না। সীমা, আমার ভাবার সময় চাই, সে ধীরে বলল। সীমা শুধু এতটুকুই বলল, ঠিক আছে, তবে মনে রেখো সত্যকে চেপে রাখা যায় না, তা সেটা যত কষ্টদায়কই হোক না কেন। সেই রাতে সৌরভ ঘুমের ওষুধও খেল না। বিছানায় শুয়ে শুয়ে তার বারবার মনে পড়ছিল সেই মুহূর্তের কথা। সকালে রোদ পর্দার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল, কিন্তু সৌরভের চোখে ঘুমের ছিটে ফোঁটাও ছিল না। সারা রাত এপাশ ওপাশ করতে করতে সে একটাই সিদ্ধান্তে পৌঁছল, যদি এটা সত্যি হয় তবে আমাকেই নিজের চোখে দেখতে হবে। জলখাবারের টেবিলে স্বাভাবিক ভাব দেখানোর চেষ্টা চলছিল। বন্দনা ব্যবসায়িক ফোনে ব্যস্ত। সীমা চুপচাপ টোস্ট আর জুস রাখছিল। বন্দনা, আজ আমাকে ডাক্তার দেখাতে হবে, হঠাৎ বলল সৌরভ। আমি নিয়ে যাব। বন্দনার সঙ্গে সঙ্গে বলল, না, সীমা যাবে। সৌরভের গলায় ঠান্ডা কিন্তু স্পষ্ট সুর। বন্দনার মুখে এক মুহূর্তের জন্য টান পড়ল, কিন্তু কিছু বলল না। হাসপাতালে পৌঁছে সৌরভ সোজা এমার্জেন্সি বিভাগের সেই ডাক্তারকে খুঁজে বের করল, যিনি তার চিকিৎসা করেছিলেন। ডাক্তারবাবু, যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন আমাকে কে নিয়ে এসেছিল? ডাক্তার বিন্দুমাত্র ভেবে না নিয়ে বললেন, সীমা একাই ছিল, রক্তে ভেজা, ভীত কিন্তু অসাধারণ সাহসী। সেই ওষুধের টাকা দিয়েছে, পুরো কেস সামলেছে, আর কেউ ছিল না। সৌরভ ডাক্তারকে ধন্যবাদ দিল। বাইরে বেরিয়ে সে সীমার দিকে তাকালো। তার চোখে হালকা এক সত্যের হাসি, যেন বলছে, আমি মিথ্যে বলিনি। পরবর্তী পদক্ষেপ পুলিশ। সেদিনই তারা দুজনে পার্ক স্ট্রিট থানায় গেল। সৌরভ ডিউটি অফিসারকে বলল, আমার দুর্ঘটনার দিনের ওই গলির সিসিটিভি ফুটেজ চাই। অনেক কাগজপত্রের পর দুটি ভিডিও এলো সামনে। প্রথম ভিডিওতে একটা গাড়ি দ্রুত গতিতে এসে ফুটপাতে হাঁটতে থাকা সৌরভকে ধাক্কা দেয়। সে মাটিতে পড়ে যায়, ভিড় জমে। দ্বিতীয় ভিডিওতে ভিড় থেকে কিছুটা দূরে দামি পোশাক পরা এক মহিলা, ফোন কানে, ধীরে ধীরে পেছোতে থাকে। সৌরভের হাত কাঁপছিল। সে ভিডিও জুম করল। মুখ স্পষ্ট হয়ে উঠল, বন্দনা। তার নিঃশ্বাস থমকে গেল। তাহলে সত্যি সেই সময় সে ছিল আর কিছুই করেনি। সীমা ধীরে বলল, এখনও কি সন্দেহ আছে? সৌরভ চোখ বন্ধ করল। না, এটার সন্দেহ নয়, এটাই সত্য। সন্ধ্যায় বাড়ি ফিরে সে বন্দনার মুখোমুখি হওয়ার কথা ভাবল, কিন্তু নিজেকে থামালো। পুরো গল্প না জেনে শুধু ভিডিও দেখে সব শেষ করা ঠিক হবে না। সে ভাবল, আগে বন্দনার কল ডিটেলস আর লোকেশন রেকর্ড বের করতে হবে। পরের দুদিনে সীমার সাহায্যে সৌরভ এক প্রাইভেট ইনভেস্টিগেটরের সঙ্গে যোগাযোগ করল। কল লগ, লোকেশন ডেটা, ব্যাংক লেনদেন বের করতে বেশি সময় লাগলো না। রিপোর্ট হাতে এলো। প্রতিটি পৃষ্ঠা আগুনের মতো জ্বলছিল। দুর্ঘটনার সময় বন্দনা ছিল ড্রাইভার অতুলের সঙ্গে ফোনে, আর তার কয়েক ঘন্টা আগে অতুলের অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা ট্রান্সফার হয়েছিল। অতুল। সৌরভের মনে সব ঠান্ডা হয়ে গেল। তাহলে সে আমার মৃত্যু চাইছিল, কষ্ট করে বলল সে। সীমা নিঃশব্দে তার পাশে বসল, কিছু বলল না, শুধু তার হাত ধরল। সৌরভ গভীর শ্বাস নিল। এবার যাবার সময় এসেছে, সত্যি প্রকাশ করার, যতই এর মূল্য দিতে হোক না কেন। সন্ধ্যার সময় জানালা দিয়ে আসা সোনালি আলো ফ্ল্যাটের ভেতর ছড়িয়ে পড়ছিল, কিন্তু সৌরভের মনে কেবল অন্ধকার। সীমা রান্নাঘরে চা বানাচ্ছিল, আর বন্দনা লিভিং রুমে বসে ল্যাপটপে বিজনেস প্রেজেন্টেশন দেখছিল। সৌরভ হুইলচেয়ার ঘুরিয়ে নিজেকে লিভিং রুমে নিয়ে এলো। তার চোখে ছিল অটল দৃঢ়তা। বন্দনা, আমাদের কথা বলতে হবে। তার গলা নিচু কিন্তু কঠিন ছিল। বন্দনা চোখ না সরিয়ে বলল, কিসের ব্যাপারে? আমার অ্যাক্সিডেন্টের ব্যাপারে। বন্দনার হাত এক মুহূর্ত থেমে গেল, কিন্তু স্বাভাবিক থাকার ভান করল। হ্যাঁ, খুব খারাপ হয়েছিল। আমি তো লন্ডনে ছিলাম। সৌরভ টেবিলে একটি ফাইল রাখল। ভেতরে সিসিটিভি ফুটেজের প্রিন্ট আউট আর কল ডিটেলস। এটা লন্ডনের লোকেশন নয় বন্দনা, এটা কলকাতার।
দুর্ঘটনার সময় তুমি সেখানেই ছিলে আর ভিড়ের মধ্যে দাঁড়িয়ে শুধু দেখছিলে, কিছু না করে ফোনে কথা বলছিলে। আর এটা দেখো, ড্রাইভার অতুলের অ্যাকাউন্টে তোমার অ্যাকাউন্ট থেকে পাঠানো টাকা। বন্দনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই সব মিথ্যে, তুমি আর এই মেয়েটা মিলে? তোমার মিথ্যে আর চলবে না। সৌরভের কণ্ঠ ঘরে বাজল। আমি তোমাকে আমার বাড়ি আর মন দুটোই দিয়েছিলাম, আর তুমি আমার প্রাণ নিতে চেয়েছো কেন? বন্দনা চোখ ফিরিয়ে নিল। তুমি বদলে গিয়েছিলে সৌরভ। তুমি এই ফ্ল্যাট, এই স্মৃতিগুলো আঁকড়ে পড়েছিলে। আমি চাইছিলাম আমরা সব বিক্রি করে লন্ডনে চলে যাই এবং নতুন জীবন শুরু করি, কিন্তু তুমি রাজি হলে না। আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। সৌরভের চোখে ঘৃণা আর যন্ত্রণা একসাথে ভরে উঠল। তাই ভেবেছিলে আমাকে সরিয়ে দিলে সব সহজে তোমার হাতে চলে আসবে? বন্দনা কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। সীমা এসে পাশে দাঁড়ালো, কিন্তু তার চোখ বন্দনার দিকে স্থির। আপনার সামনে এখন মাত্র দুটো পথ। নিজে গিয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি দিন, নইলে আমরা রিপোর্ট করব। বন্দনার ঠোঁট কাঁপছিল। তুমি তুমি এটা করবে আমার সঙ্গে? সৌরভ ঠান্ডা গলায় বলল, না, আমি কিছু করছি না। তুমি নিজেই নিজের সঙ্গে এটা করেছো। সে ধীরে ধীরে নিজের ঘরে গিয়ে ফোন তুলে পুলিশকে কল করল। আমি সৌরভ সেন, একটি খুনের চেষ্টার মামলা দায়ের করতে চাই। অভিযুক্ত বন্দনা সেন আর তার ড্রাইভার অতুল। 20 মিনিটের মধ্যে পুলিশ ফ্ল্যাটে এসে পৌঁছল। বন্দনার মুখ থেকে সব ভান মুছে গেছে। সে চুপচাপ হাতকড়া পরতে দিল। যাওয়ার আগে একবার সৌরভের দিকে তাকালো। হয়তো সে ক্ষমা চাইতে চেয়েছিল, কিন্তু তখন আর শব্দের কোনো মূল্য ছিল না। দরজা বন্ধ হতেই ঘরে নীরবতা নেমে এলো। সৌরভ সীমার দিকে তাকালো। যদি তুমি সেদিন না থাকতে তাহলে আজ আমি বেঁচে থাকতাম না। সীমা হালকা হাসল। আমি শুধু যা করা উচিত তাই করেছি। কিন্তু দুজনেই জানতো এ সম্পর্ক আর শুধু কৃতজ্ঞতার নয়, এর মধ্যে কিছু গভীর অপ্রকাশিত কিছু জুড়ে গেছে। পরের কয়েক সপ্তাহ যেন কেটে গেল থানা আর উকিলের দফতরের মাঝে। সীমা প্রতিটি শুনানি, প্রতিটি মিটিংয়ে তার সঙ্গে থাকত। কখনো কখনো সৌরভ ভাবত, এই মেয়ে কেন আমার জন্য এত কিছু করছে? আর তখনই উত্তর নিজে থেকেই মিলত, কারণ সে অন্তর থেকে সত্যবাদী। বন্দনা আর অতুল দুজনেই পুলিশ হেফাজতে ছিল। তাদের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত। অপরাধের পরিকল্পনা, খুনের চেষ্টা, আর্থিক লাভের জন্য ষড়যন্ত্র, সব কাগজে স্পষ্ট লেখা। কোর্টের প্রথম দিনে সৌরভ স্যুট পরে হুইল চেয়ারে বসে হলের ভেতর ঢুকল। সীমা পিছনে, তার হাতে সব ডকুমেন্ট। বন্দনাকে যখন আনা হলো তখন সে এক মুহূর্তের জন্য সৌরভের দিকে তাকালো, কিন্তু সৌরভের চোখ ছিল বরফের মতো, যেন সে তাকে চেনেই না। বিচারকের সামনে প্রমাণ হাজির হলো। সিসিটিভি ফুটেজ, ব্যাংক লেনদেন, কল ডিটেলস, ডাক্তারদের জবানবন্দি। প্রতিটি সাক্ষ্য প্রমাণ করছিল এটা দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত ষড়যন্ত্র। বন্দনার উকিল চেষ্টা করল, মাই লর্ড, এসব মন করা। আমার মক্কেল বিদেশে ছিলেন, খবর পেয়েই এসেছেন, কিন্তু প্রসিকিউশন স্পষ্ট প্রমাণ দেখিয়ে দিল দুর্ঘটনার সময় বন্দনা কলকাতায় ছিলেন এবং ঘটনাস্থলেও। সৌরভ বলল, আমি বুঝি না, যাকে আমি আমার সব দিয়েছি সে আমার প্রাণ নিতে চাইতে পারে কিভাবে? যদি সীমাদার সেদিন না থাকতো তবে আমি আজ বেঁচে থাকতাম না। আমি আজ এখানে আছি শুধু আর শুধু তার জন্য। সীমার চোখ ভিজে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে জানতো এটা শুধু সৌরভের লড়াই নয়, এটা প্রতিটি সেই মানুষের লড়াই যাদের নিজেরাই বিশ্বাসঘাতকতা করে। তৃতীয় শুনানিতে বিচারক রায় দিলেন, বন্দনা সেন আর অতুলকে খুনের চেষ্টার অপরাধে কারাদণ্ড দেওয়া হলো। কোর্টে নীরবতা নেমে এলো। বন্দনা মাথা নিচু করে মুখ ঢাকল। সৌরভের মুখে কোনো আবেগ ছিল না। কোর্টের বাইরে মিডিয়া দাঁড়িয়ে। মিস্টার সেন, এখন কেমন লাগছে? সৌরভ শুধু বলল, সত্যের জয় হয়েছে, আর যদি এই শহরের সীমার মতো মানুষ এখনো থাকে তবে আশাও বেঁচে আছে। সীমা তার হাত ধরল। দুজনেই চুপচাপ গাড়ির দিকে এগোলো। পথ জুড়ে নীরবতা ছিল, কিন্তু সেটা আর ভারী ছিল না, সেটা ছিল বিশ্বাসের নীরবতা। সেই রাতে সৌরভ বারান্দায় বসেছিল। দূরে আকাশে হালকা ঝিরিঝিরি বৃষ্টি। সীমা এসে বলল, এবার সব শেষ। সৌরভ হাসতে হাসতে বলল, না সীমা, এখন আসল শুরু, আর আমি চাই তুমি আমার এই নতুন শুরুতে অংশ হও। সীমা অবাক, মানে? সৌরভ তার চোখে তাকিয়ে বলল, মানে তোমাকে ছাড়া এখন আমি নিজেকে অসম্পূর্ণ মনে করি। বারান্দায় হালকা শীতল হাওয়া বইছিল, আর আকাশ থেকে এখনো ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝরে পড়ছিল। নিচে শহরের আলো যেন কোনো পুরনো গানের তালে টিমটিম করছিল।
সীমা আস্তে করে জিজ্ঞেস করলো, তুমি এসব কেন বলছো? সৌরভ কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, কারণ সেদিন যখন আমি রাস্তায় পড়েছিলাম শুধু একটাই হাত আমাকে তুলে নিচ্ছিল, আর সেটা ছিল তোমার হাত। তুমি আমার জন্য এমন কিছু করেছিলে যা আমার নিজের কেউ করতো না। তোমার উপস্থিতি আমাকে বাঁচার কারণ দিয়েছে। সীমা হেসে ফেলার চেষ্টা করলো এবং বলল, আমি তো শুধু মানবিকতার দায়িত্ব পালন করেছিলাম। সীমা, সৌরভের কণ্ঠে ছিল গভীরতা। তুমি শুধু আমার প্রাণী বাঁচাওনি, আমার ভেতরের ভেঙে যাওয়া মানুষটাকেও জোড়া লাগিয়ে দিয়েছ। আমি আর একা চলতে চাই না, আমি চাই তুমি আমার সাথে থাকো সব সময়ের জন্য। সীমার ঠোঁট কেঁপে উঠল। সৌরভ, আমি তো কোনো ধনী নই, আমার কাছে নাম নেই, টাকা নেই, আর তোমার মতো বড় বাড়িতে আমি মানিয়ে নিতে পারবো না। সৌরভ মুচকি হাসল। আমি সম্পদে বিশ্বাসঘাতকতা দেখেছি, আর দারিদ্র্যে সততা। তোমার কাছে আছে সেই জিনিস যা এই পৃথিবীতে সবচেয়ে দামি, বিশ্বাস আর মন। সীমার চোখ ভিজে উঠল। সে ঘুরে বারান্দার রেলিংয়ে হাত রেখে আকাশের দিকে তাকালো। তার মনে প্রশ্নের ঢেউ। এ কি ঠিক? এটা কি শুধু কৃতজ্ঞতা নাকি সত্যিই ভালোবাসা? সৌরভ নরম গলায় বলল, আমি জানি তোমার উত্তর দিতে সময় লাগবে, কিন্তু আমি অপেক্ষা করব। সীমা তার দিকে তাকালো। তার চোখে কোনো তাড়া ছিল না, ছিল শুধু গভীরতা আর সত্যতা। কিছুক্ষণ পর সীমা আস্তে বলল, যদি আমি তোমার সাথে থাকি তবে শুধু এই জন্য নয় যে আমি আর একা থাকতে চাই না। এই সম্পর্ক হবে সমতার, সম্মানের। সৌরভ হালকা হেসে হাত বাড়ালো। তাহলে এটা কি? হ্যাঁ। সীমা এক মুহূর্ত আকাশের দিকে তাকালো, তারপর তার হাত ধরল। হ্যাঁ। সেই মুহূর্তে কোনো সিনেমার মতো শোরগোল ছিল না, ছিল শুধু এক অটুট প্রতিশ্রুতি। যাই হোক না কেন, আমরা একে অপরের পাশে থাকব। পরের দিন তারা কোর্টে গিয়ে বিয়ের রেজিস্ট্রেশন করলো। গোটা অনুষ্ঠানের সাক্ষী মাত্র দুজন, সীমার পুরনো হোস্টেলের বন্ধু আর সৌরভের উকিল। সেই সন্ধ্যায় একই ফ্ল্যাটে সীমা প্রথমবার অনুভব করলো এখন এই বাড়ি শুধু সৌরভের নয়, এটা তাদের দুজনের। আর সৌরভ বুঝলো তার নতুন জীবনে আর কারো প্রয়োজন নেই। বিয়ের 1 মাস কেটে গেছে। ফ্ল্যাটের নীরবতা এখন ভরে আছে হাসির শব্দ আর চায়ের গন্ধে। আগে যেখানে ড্রয়িং রুমে শুধু দামি আসবাবপত্র ছিল, এখন সেখানে টবের গাছ, বই আর সীমার বানানো ছোট ছোট সাজসজ্জার জিনিস রাখা আছে। সৌরভের প্লাস্টার খুলে গেছে, তবুও সীমা এখনও তাকে বেশি কাজ করতে দেয় না। এত ভারী বাক্স তুলো না, সীমা ডাক দিত। সৌরভ হেসে বলতো, তোমার অভ্যাসগুলো আমাকে একেবারে বিগড়ে দেবে ম্যাডাম। বিয়ের পর সৌরভ নিজের ব্যবসার একটি অংশ বিক্রি করে একটি এনজিও রেজিস্টার করলো। এনজিওটি সেই সকল মানুষের জন্য যারা গৃহহিংসা, প্রতারণা বা মানসিক শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। সীমা পরিচালনা করত, সৌরভ দেখত ফান্ডিং ও আইনি সহায়তার দিক। একদিন এক বৃদ্ধা এলেন, তার মুখে পুরনো আঘাতের দাগ, হাতে পুরনো কাপড়ের থলে। তিনি সীমার হাত ধরে বললেন, মা, তুমি আমাকে মেয়ের মতো সাহায্য করেছ, এখন আমিও এখানে এসে অন্যদের হাত ধরতে চাই। সীমার চোখ ভিজে গেল। সে অনুভব করল মানবতা এক ধরনের চক্র, যা একজনের সাহস থেকে শত মানুষের মাঝে ছড়িয়ে যেতে পারে। বাড়িতে তাদের জীবন ছিল সাদামাটা, সকালে চা, দুপুরে কাজ, সন্ধ্যায় বারান্দায় বসে গল্প, কিন্তু সেই সরলতার মধ্যেও ছিল এক গভীর শান্তি। মাঝে মাঝে সৌরভ বলতো, যদি সেদিন তুমি সেখানে না থাকতে। সীমা থামিয়ে দিত। এক বর্ষার সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়েছিল। মোমবাতির নরম আলো ঘরে টিমটিম করছিল। সৌরভ সীমাকে বলল, তুমি জানো, তোমার জন্যই আমি বাঁচতে শিখেছি। আগে ভাবতাম আমার বাড়ি শুধু দেওয়াল আর জিনিসপত্র দিয়ে গড়া, এখন বুঝেছি বাড়ি হয় সেই মানুষ দিয়ে যে তোমার সাথে থাকে, সময় যেমনই হোক। সীমা মুচকি হেসে তার হাত ধরল। আর আমি শিখেছি, যদি কেউ মন থেকে চেষ্টা করে তবে বিশ্বাস একবার ভেঙে গেলেও আবার জোড়া লাগতে পারে। সেই রাতে জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়ায় তারা অনুভব করল তাদের গল্প আর শুধু তাদের নয়, এটা সেই সব মানুষের জন্য এক আশার আলো যারা বিশ্বাসঘাতকতার পর বাঁচা ভুলে যায়। শেষমেশ তাদের জীবন প্রমাণ হয়ে দাঁড়ালো। কখনো কখনো এক অচেনা মানুষই আপনার জীবনের সবচেয়ে সত্যিকারের সঙ্গী হয়ে যায়, আর যাদের আপনি নিজের মনে করেন তারাই হতে পারে আপনার সবচেয়ে বড় পরীক্ষা। কিন্তু যদি সাহস আর বিশ্বাস পাশে থাকে, তবে প্রতিটি যন্ত্রণাই এক নতুন সকালের রূপ নিতে পারে।
বন্ধুরা, যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেল জীবনের গল্প সাবস্ক্রাইব করে রাখুন। আবার ফিরবো এক নতুন মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততদিন সুখে থাকুন, সুস্থ থাকুন আর পরিবারের সাথে প্রতিটি মুহূর্তকে সযত্নে সাজিয়ে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।